নির্বাচনের ফলাফল বলতে আমি নিজেও দেখেছি সেখানে অনেকগুলো সংকট বা সমস্যা ছিল। এখন যেহেতু বিএনপি ক্ষমতায় এসেছে, সুতরাং এক্ষেত্রে আমার ব্যক্তিগত বিষয়গুলো আমি সামনে আনতে চাই না। আমি নির্বাচনের ফলাফল সমস্যা তো অবশ্যই ছিল। আমি নিজের চোখের সামনে দেখেছি যে একজনের ভোট আরেকজন দিয়ে দিয়েছে এবং সেটি আমি আমার মোবাইলে ভিডিও করেছি, আমার কাছে তথ্য প্রমাণ আছে। এমনকি সাথে সাথে আমি ডিসিকে পাঠিয়েছিলাম, ইউনোকে পাঠিয়েছিলাম, সংশ্লিষ্ট আমি সবাইকে পাঠিয়েছিলাম। তারপরেও যেহেতু বিএনপি ক্ষমতায় এসেছে, আমি আসলে এগুলো নিয়ে খুব বেশি আমি মুভ করতে চাই না। আমি বৃহত্তর স্বার্থকেই প্রাধান্য দিতে চাই। ব্যক্তিগত স্বার্থকে সামনে এনে এখন ওই মিডিয়াতে এই বিষয়গুলো আসবে, হাইকোর্টে যেতে হবে, মামলা করতে হবে, নানান ঝামেলা রয়েছে। এগুলো আসলে আমি করতে চাই না। গণ অধিকার থেকে বের হয়ে বিএনপিতে যোগদান করার পরে রাজনীতি পাড়ায় নানা সমালোচনা হয়েছে আপনাকে ঘিরে। আপনার অবস্থান থেকে আপনার ব্যাখ্যা কি? 2018 সালের কোটা সংস্কার আন্দোলন সফল করার মধ্য দিয়ে আমাদের যাত্রা। বর্তমান সরকারের মাননীয় প্রতিমন্ত্রী জনাব নুরুল হক নূর সহ আমরা একসাথে আন্দোলন সংগ্রাম করেছি এবং আমাদের ভিতরে অত্যন্ত চমৎকার সম্পর্ক রয়েছে। আমরা একসাথে ছাত্র সংগঠন, যুব সংগঠন, পেশাজীবী সংগঠন সহ আমরা বেশ কিছু অঙ্গ সংগঠন গঠন করেছিলাম। এরপরে আমরা রাজনৈতিক দল গঠন করি। যারা দল গঠন করে তাদের অন্যতম উদ্যোক্তা আমিও ছিলাম এবং আমি 2026 সালের জাতীয় নির্বাচনের আগ পর্যন্ত আমি গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছি। পরবর্তীতে নুরুল হক নূরের সাথে আলোচনার মাধ্যমে আমি বিএনপিতে যোগদান করে ধানের শীষ প্রতীকে নির্বাচন করেছি। এখনও আমি বিএনপিতে আছি এবং বাকি জীবন জাতীয়তাবাদের রাজনীতি করতে চাই। বিশেষ করে বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান, তাকে জানার আমার সুযোগ হয়েছে। আন্দোলন সংগ্রামের সময় তিনি যারা যুগপৎ আন্দোলনের সারথি ছিল তাদের সাথে তিনি যোগাযোগ রক্ষা করতেন। তো আমিও একজন ছিলাম, তার সাথে আমার যোগাযোগ সম্পর্ক। সেই জায়গা থেকে আমার কাছে মনে হয়েছে যে বাংলাদেশের পরিবর্তনের জন্য জনাব তারেক রহমানের নেতৃত্ব প্রয়োজন, যেটা আমি আগেই উপলব্ধি করেছিলাম। যখন থেকে আমরা ফ্যাসিবাদ বিরোধী লড়াইটা করেছি, সেই সময় থেকেই জনাব তারেক রহমানের সাথে আমাদের যোগাযোগ সম্পর্ক এবং তার সাথে অনেকগুলো বৈঠক হয়েছে। এরপর আমার কাছে মনে হয়েছে যে তিনি আসলে দেশকে অত্যন্ত ভালোবাসেন। আমরা তো আসলে তার নেতৃত্ব দেখার সুযোগটা হয়নি, তবে আমরা পাঠ্যপুস্তকে বা ইতিহাসের বইতে তার বাবার যে নেতৃত্ব সেটা আমরা জেনেছি, আমরা পড়েছি। তো সেই জায়গা থেকে আমার জনাব তারেক রহমানের সাথে আলাপ আলোচনার মাধ্যমে তার প্রতি এক ধরনের মনোযোগ বা আকর্ষণ তৈরি হয়েছিল। আমার কাছে মনে হয়েছিল যে আমরা যেটি আসলে বইতে পড়েছি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সম্পর্কে, জনাব তারেক রহমান তিনি হয়তো পরবর্তীতে যদি দেশের দায়িত্ব পান, তিনিও সেই ধরনের নেতৃত্ব দিবেন বলে আমার আস্থা এবং বিশ্বাসের জায়গাটা ছিল এবং আপনারা দেখতে পাচ্ছেন যে সেটি কিন্তু হচ্ছে। তিনি প্রতিদিন যেভাবে মানুষের জন্য বিভিন্ন জনবান্ধব কাজের উদ্যোগ নিচ্ছেন, যে কাজগুলো তার বাবা করতেন, ঠিক বাবার যে আপনার অপূরণীয় স্বপ্ন, সেই স্বপ্ন বা পরিকল্পনা বাস্তবায়নের জন্য বর্তমান বাংলাদেশে কাজ করছেন জনাব তারেক রহমান। তার নেতৃত্বে আমি জাতীয়তাবাদের রাজনীতি করার জন্য সিদ্ধান্ত গ্রহণ করেছি এবং আমি বিএনপিতে যোগদান করে নির্বাচন যেহেতু করেছি, আমি বিএনপিতে থেকেই রাজনীতি করতে চাই। আপনি কি নির্বাচনের ফলাফল মেনে নিয়েছেন? অনেকে তো হাইকোর্টে রিট করেছে। আমি ঝিনাইদহ 4 থেকে নির্বাচন করেছি এবং নির্বাচনের ফলাফল বলতে আমি নিজেও দেখেছি সেখানে অনেকগুলো সংকট বা সমস্যা ছিল। এখন যেহেতু বিএনপি ক্ষমতায় এসেছে, সুতরাং এক্ষেত্রে আমার ব্যক্তিগত বিষয়গুলো আমি সামনে আনতে চাই না। আমি নির্বাচনের ফলাফল সমস্যা তো অবশ্যই ছিল। আমি নিজের চোখের সামনে দেখেছি যে একজনের ভোট আরেকজন দিয়ে দিয়েছে এবং সেটি আমি আমার মোবাইলে ভিডিও করেছি, আমার কাছে তথ্য প্রমাণ আছে। এমনকি সাথে সাথে আমি ডিসিকে পাঠিয়েছিলাম, ইউনোকে পাঠিয়েছিলাম, সংশ্লিষ্ট আমি সবাইকে পাঠিয়েছিলাম। তারপরেও যেহেতু বিএনপি ক্ষমতায় এসেছে, আমি আসলে এগুলো নিয়ে খুব বেশি আমি মুভ করতে চাই না। আমি বৃহত্তর স্বার্থকেই প্রাধান্য দিতে চাই। ব্যক্তিগত স্বার্থকে সামনে এনে এখন ওই মিডিয়াতে
এই বিষয়গুলো আসবে, হাইকোর্টে যেতে হবে, মামলা করতে হবে, নানান ঝামেলা রয়েছে। এগুলো আসলে আমি করতে চাই না। আমরা গণমাধ্যমের বরাত দিয়ে জানতে পারলাম বা দেখতে পারলাম যে স্থানীয় বিএনপি যারা নেতাকর্মী আছেন, আপনি আগে গণ অধিকারে ছিলেন, সেখান থেকে যখন আপনি বিএনপিতে যোগদান করলেন, ওনারা ওইভাবে আপনাকে রিসিভ করতে পারেনি। সেই সময়টার অনুভূতি সম্পর্কে একটু জানান। আমি যে সময় গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক ছিলাম, সবাই তো আমার বক্তব্য শুনেছে। আমি সবসময় জাতীয়তাবাদের পক্ষে বক্তব্য দিয়েছি, যে কারণে বিএনপির নেতৃবৃন্দের মধ্যে আমার এক ধরনের জনপ্রিয়তা বা গ্রহণযোগ্যতা আছে। পরবর্তীতে আমি যখন ঝিনাইদহ 4 থেকে মনোনীত হলাম, এরপরে স্থানীয় বিএনপি বলতে 4 আসনের যারা একটা গ্রুপের সাথে ছিল, সাইফুল ইসলাম ফিরোজ সাহেব তার সাথে ছিল, তারা চায়নি যে আমি এখানে নির্বাচন করি। ব্যক্তিগতভাবে সাইফুল ইসলাম ফিরোজ সাহেবের সাথে আমার ভালো সম্পর্ক ছিল, যেহেতু একই বিশ্ববিদ্যালয়ের। কিন্তু এই যে ক্ষমতার দ্বন্দ্ব, তিনি মনে করলেন যে তাকে এমপি হতেই হবে। জনাব তারেক রহমান তাকে 2 বার ডেকেছিলেন, একবার নয় 2 বার, যে তিনি যাতে নির্বাচন না করেন, আমাকে সহযোগিতা করেন। কিন্তু তিনি জনাব তারেক রহমানের আহ্বানে সাড়া দেননি। অর্থাৎ তিনি যে আসলে প্রকৃতপক্ষে বিএনপি করেন না, তিনি যে আসলে ক্ষমতার জন্যই বিএনপিতে ছিলেন, তার প্রমাণ তিনি নিজে করেছেন। বাকি দুজন ছিলেন, তারাও প্রার্থী ছিলেন, তারা এসেছিলেন। তার মধ্যে আবার যে ঘটনা ঘটলো, এর মধ্যে সাবেক এমপি তার সহধর্মিণী মুর্শিদা জামান বেল্টু, তিনি জনাব তারেক রহমানের সাথে দেখা করে গেলেন এবং তাকে কথা দিলেন যে আমাকে তিনি নির্বাচিত করার জন্য কাজ করবেন। কিন্তু তিনিও আবার এলাকায় গিয়ে তিনিও পল্টি নিলেন। তো সব মিলে আমি যেহেতু আমি ঝিনাইদহ 2 নির্বাচনের প্রস্তুতি নিয়েছিলাম, এরপরে ঝিনাইদহ 4 দল আমাকে পাঠালো একটা নতুন এলাকা, এবং এই যে 3টা গ্রুপের মধ্যে 2টা গ্রুপের শীর্ষ নেতৃবৃন্দ আমাকে অসহযোগিতা করলো। এর মধ্যে মুর্শিদুর রহমান বেল্টু ভাবি, তার গ্রুপের অন্যান্য যারা ছিল অধিকাংশই আমার সাথে ছিল। কিন্তু যেহেতু তিনি ওই গ্রুপটা পরিচালনা করতেন, তিনিও পল্টি নিলেন, যে কারণে সমস্যা তো হয়েছে। আমার সাথে একটা গ্রুপের নেতৃবৃন্দ ছিল, তারপরেও বিএনপির মধ্যে দ্বিধা বিভক্তি, যে এত গ্রুপ এবং বিএনপির নেতৃবৃন্দ বিদ্রোহী প্রার্থী রয়েছে, এবং আরেকজন তিনি জনাব তারেক রহমানের সাথে দেখা করে আসার পরেও তিনিও পল্টি নিলেন। তো সব মিলে একটা দ্বিধা বিভক্তি ছিল। নতুন আসন হওয়ার কারণে আমার আসলে খুব বেশি করার ছিল না। তারপরেও যখন আমার কাছে মনে হলো যে আসলে ওইভাবে আমি সহযোগিতা পাচ্ছি না, তখন আমি শেষের 1 সপ্তাহ আমি মোটামুটি আমার জায়গা থেকে যতটুকু দাঁড়ানো যায় আমি হেঁটে হেঁটে মানুষের কাছে গিয়েছি। ওই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সেই মানে চিত্রটা আমার চোখের সামনে ভেসে উঠলো, যে তিনি আসলে একটা সময় হাঁটা শুরু করলেন, সবার সাথে হ্যান্ডশেক করা শুরু করলেন। ঠিক আমি এই কাজটা শুরু করেছিলাম, যে সবার কাছে যাওয়া, হ্যান্ডশেক করা এবং সবার সাথে সাক্ষাৎ করা। এবং আমি কখনো ভ্যানে চড়ে আমি মানুষের মনোযোগ আকর্ষণ করার চেষ্টা করেছি, কখনো কৃষকদের সাথে ধান লাগিয়েছি, তাদের সাথে মিশে যাওয়ার চেষ্টা করেছি, অন্যান্য যারা শ্রমজীবী মানুষ ছিল তাদের সাথে মিশে যাওয়ার চেষ্টা করেছি। আমার জায়গা থেকে আমি সর্বাত্মক চেষ্টা করেছি। আমি আমার নিজেকে অন্তত এতটুকু দোষারোপ করতে পারবো না যে আমার অবহেলা ছিল, মানে এইটা অন্তত ওই 4 আসনে যারা ছিল তারাও বলতে পারবে না। এখন যেটি হচ্ছে, সবাই আসলে ভুল বুঝতেছে, তাদের ভুলটা যে মানে হয়েছিল সেটা তারা বুঝতেছে, যে আসলে তারা ভুল করেছিল। তারা অধিকাংশ এখন আবার বিএনপির সাথে ফিরে আসছে, যারা সাইফুল ইসলাম ফিরোজের সাথে ছিলেন। যেহেতু তিনি পাশ করতে পারেননি, পাশ করলে একটা ভিন্ন কথা ছিল, যেহেতু পাশ করতে পারেননি, অধিকাংশ নেতৃবৃন্দ ইতিমধ্যে ফিরে এসেছে। এবং এই যে 2জন বড় নেতা, তারা কিন্তু এখন জনগণের কাছে এক ধরনের বলা যায় অগ্রহণযোগ্য হয়ে উঠেছে, যে তারা তাদের নেতৃবৃন্দকে বিভ্রান্ত করেছে। যদি জনাব তারেক রহমানের নির্দেশনা মেনে তারা আমাকে সহযোগিতা করতেন, তাহলে আমি এমপি হিসেবে নির্বাচিত হতাম। সেক্ষেত্রে জনাব সাইফুল ইসলাম ফিরোজ বলেন, মুর্শিদা জামান বেল্টু বলেন, তাদেরকে জনাব তারেক রহমান অন্যভাবে মূল্যায়িত করতেন। এখন কি হয়েছে, সব মিলে সবারই ক্ষতি হয়েছে, আমি তো ক্ষতিগ্রস্ত হয়েছি। কিন্তু জনাব তারেক রহমান যেহেতু বিষয়গুলো জানেন, যে বাস্তবতা এরকম ছিল, সেক্ষেত্রে আমি দৃঢ় আশাবাদী যে তিনি আমাকে অবশ্যই মূল্যায়ন করবেন। কিন্তু বাকি 2জনের কি হবে? তারাও তো আসলে বিএনপি করতেন। একজনের হাজবেন্ড তিনি 4 বারের এমপি ছিলেন, আবার আরেকজন তো আপনার ছাত্রনেতা থেকে পরবর্তীতে তিনি রাজনীতিতে প্রবেশ করেছিলেন, মূল দলের রাজনীতিতে। সব মিলে তো তাদের ক্যারিয়ারটা শেষ হয়ে গেল। আমি এটি আসলে চাইনি। আমি চেয়েছি যে ঠিক আছে, সবাই যে যার জায়গা থেকে মূল্যায়িত হই।
আর বিএনপি যদি আমাকে সে সময় বলতো যে জনাব রাশেদ খান আপনার নির্বাচন করা লাগবে না, আমি নির্বাচন করতাম না। বিএনপি আমাকে সেখানে নির্বাচন করার জন্য সেখানে নমিনেশন দিল। আমি মনে করি তাদের এটা আসলে মেনে নেওয়া দরকার ছিল, কারণ ব্যক্তির থেকে দল বড়, দলের থেকে দেশ বড়। এখন আপনি দলের যিনি শীর্ষ নেতৃত্ব, তার সিদ্ধান্ত আপনি মানেন না। তিনি 17 বছর নির্বাসিত জীবন অতিবাহিত করে তিনি বাংলাদেশে ফিরলেন এবং আমাদের দেশনেত্রী তিনি কিন্তু মারা গেলেন। এই মুহূর্তে ওই নেতৃবৃন্দ বিদ্রোহী প্রার্থী হলো, তাও শুধুমাত্র ঝিনাইদহ চারে না, বিভিন্ন জায়গায় প্রায় 80টি জায়গায় তারা কিন্তু বিদ্রোহী প্রার্থী হয়েছে। এই যে জামাত ইসলাম অনেকগুলো আসন, আমি যেটা জরিপে দেখলাম প্রায় আপনার 30টির কাছাকাছি আসন, তারা কিন্তু এই বিদ্রোহী প্রার্থীর কারণে তারা কিন্তু বিজয়ী হয়েছে। এবং জামাত ইসলাম এই জায়গাগুলোতে বেশি মনোযোগ দিয়েছিল যে এখানে বিদ্রোহী প্রার্থী আছে, বিএনপির ভোটটা ভাগ হয়ে যাবে, সুতরাং এক্ষেত্রে আমাদের এইখানে জেতার সম্ভাবনা আছে। সেই জায়গাগুলোতে যত পরিমাণ টাকা ঢালা দরকার জামাত কিন্তু ঢেলেছে এবং সেইভাবে তারা সেখানে প্রস্তুতি নিয়েছে। বলা যায় যে অন্যান্য আসন থেকে লোকজন এনে ওই এমপিকে পাশ করানোর জন্য, মানে যিনি এমপি হয়েছে তাদেরকে পাশ করানোর জন্য কিন্তু কাজ করেছে। অর্থাৎ এক্ষেত্রে আমি বলবো যে বিএনপির স্থানীয় নেতৃবৃন্দ যারা ছিল তাদের অবশ্যই ভুল ছিল। এখন এই ভুলগুলো যদি তারা শুধরিয়ে না নেয়, সেক্ষেত্রে কিন্তু দলগতভাবে ওই এলাকায় যেখানে বিদ্রোহী প্রার্থী ছিল বিএনপি ক্ষতিগ্রস্ত হবে। তবে আমি দৃঢ় বিশ্বাস করি জনাব তারেক রহমান এই জায়গাগুলোতে তিনি বেশি মনোনিবেশ করবেন এবং যতটুকু ক্ষতি হয়েছে সেই ক্ষতি কীভাবে পুষিয়ে নেওয়া যায় সেক্ষেত্রে তিনি কাজ করবেন।